আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম সোহেল শরীফের ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে। রায়হান হোসেন ভাই কিছু প্রশ্ন করেছিল আমার পডকাস্টে, যেটা গত মাসে 12 তারিখে মানে অগাস্টের 12 তারিখে আমি অ্যান্সারগুলো দিয়েছিলাম। তো কি কি বলেছিলাম সেটা দেখতে, সরাসরি প্রশ্নের উত্তরগুলো শুনতে সরাসরি চলে যায় ভিডিও। গাতুসো ইতালি জাতীয় দলকে নতুন রক্ষে সাজাতে পরিকল্পনা করছেন। কোচ জেনারেল গাতুসো আজুরিকদের পুনরায় প্রাণবন্ত ও তরুণমুখী করতে একটি পরিকল্পনা সাজাচ্ছেন, যেখানে তিনি এমন সব প্রতিভাবান ফুটবলারদেরকে দলে নিতে চান যারা ইতালির ফুটবলের ভবিষ্যৎ বহন করবে। ফ্রান্সিসকো পিও এসপোসিতো 20 বছর বয়স, অসাধারণ গোল করার ক্ষমতা সম্পন্ন এক প্রতিশ্রুতিশীল স্ট্রাইকার। জিওভানি লিওনি 18 বছর বয়স, তরুণ সেন্টারব্যাক যিনি পারমার হয়ে নিজের দক্ষতা প্রমাণ দিয়েছেন। লুকা কোলেসো 20 বছর বয়সী দ্রুতগামী ও প্রতিভাবান উইঙ্গার যিনি ম্যাচে পার্থক্য গড়ে দিতে সক্ষম। ইতালীয় জাতীয় দল একটি নতুন উচ্চাকাঙ্ক্ষী যুগের প্রস্তুতি নিচ্ছে, আর গাতুসো তরুণদের উপর ভরসা করে আজুরি আবার শীর্ষে ফেরানোর লক্ষ্য নিয়েছেন। ওকে, ফরজা আজুরি এসপোসিতো এই ইতালি নিয়ে আলোচনা হবে। গাতুসো ভাইয়া কাজ শুরু করে দিচ্ছে। পিও এসপোসিতো লিওনি দেখবে, গাতুসো দেখবে, তিনজন পিও ভাইয়া। আপনার কমেন্টগুলো পড়লাম, তো এখন কমেন্টগুলো আসল কথা আলোচনায় চলে যায়। গাতুসো জাতীয় দলকে নতুন রক্তে সাজাতে পরিকল্পনা করছে। হ্যাঁ ভাই, নতুন রক্তে সাজাতে পরিকল্পনা করছে, এবং যেটা হচ্ছে যে আসল কথা জেনারেল গাতুসো যে মিশন নিয়ে নেমেছে, ইতালি দল যাতে সুন্দর ফুটবল খেলে এবং ইতালি দল আগামীতে যাতে ভালো করে খেলতে পারে এবং নতুন ট্যাকটিক্সের সাজাতে পারে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হইতেছে গাতুসো যেভাবে খেলাইতে চায় ঠিক ওইভাবে যাতে ইতালি দলটা সাজতে পারে, সেভাবেই সে আসলে দলটাকে সাজাচ্ছে। সে মোটামুটি 37-38 জন প্লেয়ারকে ডেকেছে, 38 জন প্লেয়ারকে নিয়ে সে ট্রেনিংও করেছে, এবং এই মাসের মধ্যখানে আবারও সে ট্রেনিং এর জন্য সবাইকে ডাকবে, এবং সেপ্টেম্বর মাসে যেহেতু খেলা, সেপ্টেম্বর মাসে তৃতীয়বারের মতো ডাকবে। ওইখান থেকে সে দলগুলোকে ট্রেন করে 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 দেন জাতীয় দলের গুছানোর চেষ্টা করবে। এটা হচ্ছে গাতুসোর একটা প্রাইমারি প্ল্যান। তো ডাক পাওয়া প্লেয়ারদের মধ্যে ফ্রান্সিসকো পিও এসপোসিতো 1 নম্বরই ধরতে হবে। এসপোসিতো ভাই 3 জন আসলে খেলে, তো 3 ভাইয়ের মধ্যে সবচেয়ে ছোটটা হচ্ছে ফ্রান্সিসকো পিও এসপোসিতো, এবং সবচেয়ে প্রতিভাবানও সেই। স্ট্রাইকার হিসেবে খেলে, সেকেন্ড স্ট্রাইকার হিসেবেও খেলতে পারে। আর তার ঠিক মেজো ভাই যেটা, সেও কিন্তু অ্যাটাকিং মিডফিল্ডার এবং স্ট্রাইকার হিসেবে খেলতে পারে। গত মৌসুমে এম্পোলির হয়ে খেলেছে, এবং এম্পোলির হয়ে কিন্তু যথেষ্ট কমান্ডিং খেলা খেলেছিল। আনফর্চুনেটলি এম্পোলি রেলিগেশনে চলে যায়। তো দেখা যাক এবারে আসলে কি করতে পারে। পিও এসপোসিতো কিন্তু এম্পোলিতেও খেলেছে, সাথে কলম্বো খেলেছে, এবং পিও এসপোসিতো দেখা গেছে যে তার থেকে বেশি সুযোগ পেয়েছে। এবং পিও এসপোসিতো এবারে ইন্টার মিলানে হয়ে ক্লাব বিশ্বকাপেও খেলেছে, সেখানেও একটি গোল দিতে পেরেছে, এবং কয়েকটি ফ্রেন্ডলি ম্যাচ খেলেছে, যে ফ্রেন্ডলি ম্যাচগুলোর মধ্যে আসলে ভালো খেলেছে। তো পিও এসপোসিতো আসল কথা জাতীয় দলের সুযোগ পাবেই, এবং পিও এসপোসিতো যে ফ্রান্সিসকো কামারদাকে নিয়ে যেরকম মিলান ফ্যানরা নাচানাচি করছে, তো ইন্টার ফ্যানরাও সেম পিও এসপোসিতো নিয়ে নাচানাচি করছে, এবং নাচানাচি করার মতো একটা প্রতিভাবান প্লেয়ার। আমার কাছে কেন জানি মনে হচ্ছে জেনারেল গাতুসোর আন্ডারে আসলে যেই খেলার স্টাইলটা সাজে, সেই খেলার স্টাইলের সাথে তার খেলাটা মিলে যায়। এবং শুধু এটা না, গাতুসোর খেলার স্টাইলে যেটা হচ্ছে স্ট্রাইকারটা আসল কথা উপরে হোল্ড আপ স্ট্রাইকার থাকবে, সে নিচে নিয়ে যাবে, উইঙ্গার গুলো ভিতরে ঢুকে যাবে, এইভাবে করে খেলায়। তো পিও এসপোসিতো আসলে ওই ফরমেশনটা ভালো করতে পারবে। 2 নম্বর হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, পিও এসপোসিতো হচ্ছে হোল্ড আপ স্ট্রাইকার হিসেবেও খেলতে পারে, এবং তার থেকেও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সে হচ্ছে অপরচুনিস্টিক স্ট্রাইকার হিসেবেও খেলতে পারে। তো অপরচুনিস্টিক স্ট্রাইকার হিসেবে আমরা যাদেরকে চিনি সেটা হচ্ছে পিপ্পো ইনজাগি ছিল এক সময়, যে অপরচুনিস্টিক স্ট্রাইকার হিসেবে খেলতে পারে। আর রিসেন্ট উদাহরণ যদি আমরা পাই, সেটা হচ্ছে আর্জেন্টিনার গনজালো হিগুয়েইন। তো গনজালো হিগুয়েইন যেমন অপরচুনিস্টিক স্ট্রাইকার হিসেবে খেলে, সেও কিন্তু অপরচুনিস্টিক স্ট্রাইকার হিসেবে খেলতে পারে। তো গাতুসো ফরমেশন অনুসারে অপরচুনিস্টিক স্ট্রাইকার খুবই গুরুত্বপূর্ণ, এবং সে ওইখানে ভালো করবে। 4-2-3-1 ফরমেশন নাকি 4-3-3 ফরমেশন হবে নাকি? আচ্ছা, পিও এসপোসিতো যদি খেলে তাহলে মোস্ট লাইকলি 4-2-3-1 ফরমেশনে খেলবে। কারণ হচ্ছে পিও এসপোসিতো আসল কথা এখনো ইয়াং একটা ছেলে, তো সেই হিসেবে যদি গাতুসো খেলায়, তার সাথে অবভিয়াসলি একজন এক্সপিরিয়েন্স কাউকে পিছিয়ে রাখবে, যাতে সে মিস করলে অন্তত পিও এসপোসিতো গোল দিতে পারে। তো মানে পিও এসপোসিতো মিস করলে অন্তত যে আসল কথা এক্সপিরিয়েন্স, সে যাতে গোল দিতে পারে সেই জিনিসটাই ট্রাই করবে। তবে আমার কাছে মনে হচ্ছে যে গাতুসো আসলে 4-3-3 ফরমেশনেই খেলানোর সুযোগটা বেশি, কারণ কি তার 4-3-3 ফরমেশনের মধ্যে উইঙ্গার গুলো আসল কথা কাট ইন করে ভিতরে ঢুকায়, কিছুটা যেটা আমরা ইয়ার খেলা দেখেছি, পিএসজি খেলাগুলো দেখেছি, যে উইঙ্গার গুলো হচ্ছে বেসিক্যালি তার স্ট্রাইকার হিসেবে কাজ করবে, এবং উইঙ্গার গুলো অনেক সময় নাম্বার 8 পজিশনে গিয়ে নাম্বার 8-এর প্লেয়ারদের মতো খেলবে। তো ইতালিতে যে উইঙ্গার গুলো আছে মোটামুটি কিন্তু নাম্বার 8 পজিশনে খেলার মতো উইঙ্গার গুলো কিন্তু ইতালিতে বর্তমানে আছে। যেমন লাৎসিওতে খেলে জাকাগনি, আমার কাছে যথেষ্ট ভালো লাগে, ম্যাক্সিমাম মানুষের কাছে নাও ভালো লাগতে পারে, কিন্তু জাকাগনিকে আমার যথেষ্ট ভালো লাগে। এবং পিও এসপোসিতো যদি থাকে, আমি অবশ্য পিও এসপোসিতো থেকে রেতেগুইকেই
সুযোগ দেওয়ার সম্ভাবনাটা বেশি মনে হচ্ছে। এবং রেতিক যেহেতু সৌদি লিগে গিয়েছে একটু ফাস্টার লিগে, তো ওইখানে গিয়ে সে একটু ফাস্ট ফুটবল খেলবে এবং ওইখানে ইতিমধ্যে কিন্তু 4টা গোল দিয়েও দিয়েছে। আর অপর পাশে দেখা যাচ্ছে যে লরেনজো লুকা নাপোলিতে গিয়েছে। তো নাপোলিতে গিয়ে কিন্তু লরেনজো লুকা অ্যান্টোনিও কন্তের আন্ডারে ট্রেনিং হচ্ছে এবং তার আন্ডারে খেলবে, নতুন ফরমেশনে নতুন ভাবে খেলবে। তো লরেনজো লুকাকে আমরা কিন্তু ফেলে দিতে পারি না, কেন জানি মনে হচ্ছে লরেনজো লুকা এই মৌসুমে খুবই ভালো করবে এবং নাপোলি যেহেতু এবারে চ্যাম্পিয়ন্স লিগ খেলবে সেই হিসেবে লরেনজো লুকার দিকে আমরা চোখ রাখতে পারি। আর পিও এসপোসিতো অবশ্যই আমরা চোখ রাখবোই, কারণ কি পিও এসপোসিতো ইন্টার মিলানের হয়ে খেলবে এই মৌসুমে, আগামী মানে এই সামনে তো আসতেছে 23 তারিখ থেকে মৌসুম শুরু, 23 তারিখ থেকে কাঁপাবে। শুধু তাই না, জাতীয় দলের হয়েও ভালো করার সুযোগ একটা আছে। জিওভানি লিওনি ওয়েল একটা জেনারেশন ডিফেন্ডার। আমরা জেনারেশনাল প্লেয়ার কাদেরকে বলি, যেমন আলেসান্দ্রো নেস্তা ছিল ইতালিতে, পাওলো মালদিনি ছিল, বারেসি ছিল, কানাভারো ছিল, এরা হচ্ছে জেনারেশনাল সিবি। তো ইতালিতে অনেক বছর ধরে কিন্তু এই টাইপের একটা সেন্টার ব্যাক আসে নাই, এবং শকিংলি লিওনি আসছে এবং সে পারমার হয়ে খেলবে। জেনারো গাতুসো সরি কানাভারো পারমার হয়ে খেলেছে, তো লিওনিও পারমার হয়ে খেলবে। ইটস এ গ্রেট থিং। আনফর্চুনেটলি লিওনির জন্য 40 মিলিয়ন দাম হাঁটাচ্ছে, সেই হিসাবে এসি মিলান যেমন পিছ পাওয়া হয়েছে, ইন্টার মিলানের কাছে এই মুহূর্তে টাকা নাই, ইন্টার মিলানও পিছ হয়েছে, লিভারপুল তার পিছে তাকিয়ে আছে। তবে আমার কাছে কেন জানি মনে হচ্ছে লিভারপুল যদি তাকে 40 মিলিয়ন বা 50 মিলিয়ন দিয়ে কিনেও নেয়, মোস্ট লাইকলি লিভারপুলে সে বেঞ্চ প্লেয়ার হবে। সো আমি চাই না সে এখনই ইংলিশ প্রিমিয়ার লিগে যাক। 18 বছরের একটা ছেলেকে অ্যাকচুয়ালি কোনো লিগ সেন্টার ব্যাক হিসেবে কোনো লিগেই কিন্তু তাকে খেলায় না। তার উপর যদি স্প্যানিশ লিগে যায়, স্প্যানিশ হইলে তাকে খেলাইতো, যেহেতু ইতালিয়ান মোস্ট লাইকলি তাকে খেলাবে না। সো 40 মিলিয়ন দিয়ে লিওনি প্রাইসটা দেওয়া এই মুহূর্তে আসলে বোকামি ছাড়া কিছু না, সে আনফর্চুনেটলি পারমাতেই থাকবে। তবে জেনারো গাতুসো কি করতে পারে সেটা একটা মুখ্যম একটা বিষয়। আর 3 নম্বর যে প্লেয়ারের কথা, লুকা কোলেসো। তো কোলেসো যথেষ্ট ভালো প্লেয়ার, 3 বছর ধরে আসল কথা সে ট্রাই করে যাচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগে, সেকেন্ড ডিভিশনে বারবার সে সুযোগ পাচ্ছে এবং বারবার সে ভালো খেলতেছে। তবে কোলেসো আমার কাছে কেন যেন মনে হচ্ছে গাতুসো তেমন একটা সুযোগ না দেওয়ার সম্ভাবনাটাই বেশি। আর কোলেসো থেকেও আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আপনার যেটা বলবো সেটা হচ্ছে আপনার কোলেসো থেকেও নাম কি প্লেয়ারটা, নন্টো, আপনার ইয়াতে খেলে, নন্টো হচ্ছে আপনার এই লিডস ইউনাইটেডে খেলে। তো আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে নন্টোর সম্ভাবনাটা অতিরিক্ত বেশি, কোলেসো থেকেও ওর সম্ভাবনাটাই বেশি। এবং উইং যেহেতু নাম্বার 8 পজিশনে খেলবে, লিডস ইউনাইটেডে মাঝে মাঝে কিন্তু সে নিচে নেমে এসে নাম্বার 8 পজিশনেও খেলে। সো আমার কাছে নন্টোর সম্ভাবনাটাই বেশি ইয়া থেকে মনে হচ্ছে। এরপরে আপনি যেটা বললেন বালদানজি কাসাদেইকে গাতুসো নিতে পারে ভাই, ইয়েস বালদানজি একটা চমৎকার একটা পয়েন্ট। বালদানজি ওয়েল বালদানজি নিয়ে কি বলবো, বালদানজি আসল কথা মানে আমার কাছে খুবই পার্সোনালি খুবই পছন্দের, শর্ট একটা প্লেয়ার, বাট খুবই ফাস্ট, খুবই ড্রিবল করতে পারে এবং প্লে মেক করতে পারে। আমরা অতীত আমাদের নাম্বার 10 যে প্লেয়ার দিকে দেখতাম আসলে কিন্তু বালদানজি উঠে পারে। মানে আমরা যদি সর্বশেষ যদি দেখি প্লে মেকার, টিপিক্যাল প্লে মেকার ইউরোপিয়ান, সেটা হচ্ছে মেসুত ওজিল ছিল। তো বালদানজি কিন্তু কিছুটা মেসুত ওজিল টাইপের প্লেয়ার, যদিও খাটো, মেসুত ওজিল যথেষ্ট লম্বা ছিল এবং বালদানজি একটু স্লো মেসুত ওজিল থেকে, কিন্তু আমার কাছে বালদানজির মধ্যে পরিপূর্ণ সেই টাইপের একটা ভাইব আমি দেখি। আর 3 নম্বর বিষয় হচ্ছে কাসাদে। এই কাসাদে তো পারফেক্ট নাম্বার 8, মানে কাসাদে আপনি যদি চেলসির হয়ে যত খেলা দেখেছি, এরপর লিস্টার সিটির হয়ে যত খেলা দেখেছি, পারফেক্ট নাম্বার 8 হিসেবে খেলতে পারে। তোরিনোতে এসে অবশ্যই সে নাম্বার 10 পজিশনে খেলেছে। সো গাতুসো আসল কথা 2-3 ফরমেশনে কিন্তু কাসাদেকে ইউজ করতে পারে। যেমন যদি 4-3-3 ফরমেশনে খেলাই আমরা, তাহলে তাকে ইচ্ছা করলে কিন্তু লেফট সেন্টার মিডফিল্ডার হিসেবে খেলা যেতে পারে, যেটা নাম্বার 8 পজিশন। এবং সে কিন্তু যে বারেলা এক সাইডে, সে আর এক সাইডে, দুইজনে মিলে কিন্তু পুরোপূর্ণ নিজেকে কাভার আপ করে দিতে পারবে। 2 নম্বর হচ্ছে লেফট উইঙ্গার হিসেবে খেলা যেতে পারে। লেফট উইং থেকে যেহেতু গাতুসো ফরমেশনে উইঙ্গার গুলো নাম্বার 8 হিসেবে খেলে, তো দেখা যাবে যে সুইপ করে ভিতরের দিকে ঢুকে তারা নাম্বার 8 এর মতো করে খেলতে পারবে। তো নাম্বার 8টা যদি আমরা ট্রেডিশনালি ধরি, সেটা হচ্ছে বক্স টু বক্স মিডফিল্ডার। তো বক্স টু বক্স মিডফিল্ডার হিসেবে কিন্তু কাসাদে পারফেক্ট একটা ইতালিয়ান প্লেয়ার, যদিও বারেলা অনেক বেটার তার থেকে, কিন্তু বারেলার বয়সও আসলে 25 ঊর্ধ্ব, 27 বছর বয়স সম্ভবত। তো বারেলা যদিও এখনো পিক ফর্মে আছে, কিন্তু তারপরও মনে করেন আমরা বারেলার সাবস্টিটিউট হিসেবে বালদানজি এই কাসাদিকে দেখতে পারি। আর 3 নম্বর বিষয় যেটা করতে পারে সেটা হচ্ছে 4-2-3-1 ফরমেশনে নাম্বার 10 পজিশনে খেলতে পারে। ওই যেটা বললাম, এসপোসিতো খেললো স্ট্রাইকার হিসেবে, কাসাদি তার ঠিক নিচে খেললো, যেটা বোলোনিয়াতে কাসাদি খেলেছিল বোলোনিয়ার হয়ে, এবং সেখানে সে যথেষ্ট ভালো করেছিল। আমি মানে যতটুকু খেলা দেখলাম যথেষ্ট ভালো করেছিল। 1 ঘন্টা 20 মিনিটে ভিডিওটাকে ছোট করে আপাতত 10 মিনিট, প্রথম 10 মিনিটে নিয়ে আসলাম। তো এটা ছিল এপিসোড 1। পরবর্তীতে এইটারই আরও কয়েকটা পার্ট নিয়ে আসবো, এখানেই রাখলাম। আশা করি সবার ভালো লাগবে। ধন্যবাদ আমার ভিডিওটা কষ্ট করে দেখার জন্য। আসসালামু আলাইকুম।